আসতে এবং কিছুটা সুস্থ হতে খুব বেশি সময় লাগবে না। উঁচু তাড়াহুড়ো করে পেরিয়ে তাকে আবার সময়ের মধ্যে ফিরে আসতে হবে। নূরজাহান বেগম বাহিরে একা বসে বসে কান্না করছেন। অনেকক্ষণ যাবৎ বারবার আল্লাহকে ডাকছেন তিনি। আজকের হয়ে যাওয়া ঘটনা তাকে এক সমুদ্র ডুবিয়ে দিয়ে গেছে যেন। স্বামীর অতিরিক্ত ভালো ব্যবহার কখনো কোনো বিষয়ে মনে সামান্য সন্দেহও আসতে দেয়নি। মেয়ের কথা তিনি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছেন। সংসার করেছেন, কখনো কোনো কিছু নিয়ে ঝগড়া অবধি লাগেনি। নূরজাহান বেগম দেখেছেন নুরুল ইসলামের শুধু একটাই হতাশা ছিল তার, সেটা হচ্ছে নিতু কেন তাদের সাথে থাকে না, তার বাবার কাছে কেন আসে না। নুরুল ইসলাম নিজেই নূরজাহান বেগমকে দিয়ে বাবার নিতুর বাড়িতে ফিরতে বলেছেন। নিতু যে কয়েকবার দেশে এসেছে, নুরুল ইসলামের খবর পেলেই নূরজাহান বেগমকে জোর করেছেন নিতুকে রেখে দিতে। এসব কিছুর মাঝে অন্ধের মতো ভালোবাসা দেখেছিল শুধু। নুরুল ইসলামের নোংরা মন তিনি দেখতে পাননি। নিতু কেবিন থেকে ডাক্তার বেরিয়েছে অনেকক্ষণ আগেই। নিতুর এখনও সেভাবে জ্ঞান ফেরেনি। নার্স ভেবে আছে উৎস যাওয়ার সময় বলে গিয়েছে নিতুকে যেন কোনোভাবেই একা না রাখা হয়। নার্স একবার নূরজাহান বেগমকে ডাকতে বাহিরে এসেছিল, কিন্তু নূরজাহান বেগম মেয়ের প্রাণের ভিক্ষায় নামাজরত, নিজের প্রতিদিনের কৃতকর্মের জন্য লজ্জিত। মায়ের সামনে যত লজ্জা করছে, তবুও হাজার হলেও মেয়ে তো, মেয়েকে তো আর এই অবস্থায় ছেড়ে যাওয়া যায় না। রাত প্রায় 12টা। নূরজাহান বেগম মেয়ের পাশে বসে আছেন। অনবরত চোখ থেকে পানি ঝরছে। উৎস বাইরে বসে আছে। মা ফারিনা বেগমকে এসে কল করে জানিয়েছে সকালেই নিতুকে নিয়ে এসে বাড়ি ফিরবে। নিতুর সাথে কথা বলার জন্য, একবার প্রাণ ভরে দেখার জন্য মনটা বড্ড ছটফট করছে উৎসের। আজ হঠাৎ এত টান কেন অনুভব করছে নিজেও বুঝতে পারছে না। থেকে থেকে অসম্ভব কিছু করে ফেলতে ইচ্ছে করছে। নিতুকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, নিতু, আমি আছি। আমি আর কখনো তোমাকে একা ছাড়বো না। এরপর থেকে তুমি যা বলবে তাই হবে। নিতুর জ্ঞান ফিরেছে অনেকক্ষণ আগে। চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে সে। সামনে মা বসে কাঁদছে, সেদিকে ভ্রুক্ষেপ নেই যেন। আজ অনেক কিছুর প্রতি বা কারো প্রতি মায়া লাগছে না তার, নিজের প্রতিও না। নূরজাহান বেগম বারবার মেয়ের কাছে ক্ষমা চাইলেন। মাথা মুখে শরীরে হাত বুলিয়ে দিচ্ছেন। নিতুর মন কিছুতেই গলছে না। এক প্রকার জোর করেই মায়ের কান্না সহ্য করছিল সে। যখন আর পেরে উঠল না, তখন কড়া মেজাজে বলে উঠল, মরে গেলেই ভালো হতো। তোমার এই ন্যাকা কান্না আর শুনতে হতো না। ভালো লাগছে না আমার এই কান্নাকাটি, অসহ্য লাগছে। চলে যাও এখান থেকে, বাইরে গিয়ে যত ইচ্ছে কান্নাকাটি করো। এখানে কান্নাকাটি করে কোনো লাভ নেই। নূরজাহান বেগম মেয়ের হাতখানা নিজের হাতের মুঠোয় নিলেন। কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে উঠলেন। তুই বলেছিলি না আমার চোখের কালো কাপড় সরবে, সরে গেছে রে মা। আমি এখন সব বুঝতে পারছি। ওই লোকের আসল উদ্দেশ্য এত নোংরা ছিল আমি বুঝতে পারিনি। এত বছর এত নোংরা ইচ্ছে মনে পুষে রেখেছিল, কোনাক্ষরেও টের পাইনি। বিয়ের এতগুলো বছর সে আমার সাথে এত ভালোভাবে থেকেছে, একটা দিনে কথা কাটাকাটিও হয়নি। ভালো মানুষের মুখোশ পড়েছিল সে। আমি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম তুই তাকে অপছন্দ করিস বলে। নিতু তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আজ বিশ্বাস হলো তো? তোমাকে যাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে বিয়ে করলাম, তাকে কিভাবে ক্ষমা করব আমি? তোমাদের রক্ষা করলে তো নিজের সাথে বেইনসাফি করা হবে। নিজেকে আর নিজে ঠকাতে পারবো না। নূরজাহান বেগম কান্নাকাটি থামিয়ে কিছুক্ষণ নীরব রইলেন। নিতু এতক্ষণে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়েছে। নূরজাহান বেগম একটা প্রলম্বিত শ্বাস টেনে বললেন, এখানে সব দোষ আমার, জামাই বাবার কোনো দোষ নেই। তুই তাকে দোষের চোখে দেখিস না। নিতু ফিরে তাকালো, ভ্রু কুঁচকে বলল, আর কোনো দোষ নেই। আমি ভুল বুঝে রাগের মাথায় সহ্য করতে না পেরে তাকে কটা কড়া নোংরা কথা বলেছিলাম বলে সে আমাকে ডিভোর্সের ভয় দেখিয়ে বাড়িতে রেখে গেছে। তবুও বলছো তার কোনো দোষ নেই? বাহ, তোমার কাছে আর এর থেকে বেশি কী বা আশা করব? নূরজাহান বেগম কপালের বিন্দু বিন্দু ঘাম ওড়না দিয়ে মুছে নিলেন, বললেন,
তুই কি আমার আর উৎসের কথাবার্তা বুঝিসনি? আমাদের আগেও কথা হয়েছে। তুই যখন বাড়িতে ফিরলি আমি বেশ স্বাভাবিক ছিলাম, একবারের জন্য জানতে চাইনি হঠাৎ বাড়িতে কেন, সাথের ছেলেটা কে, এসব কিছুই জানতে চাইনি। তাও তোর সন্দেহ হয়নি কিছু? নিতু চুপচাপ মায়ের দিকে চেয়ে রইল। নূরজাহান বেগম ফের বললেন, তুই একদিন জামাই বাবার ফোন থেকে আমাকে ফোন দিয়েছিলি, নিজের ফোন দিয়ে হয়তো বিপদ বুঝে কল করিসনি। তোর সাথে কথা হয়নি ঠিকই, কিন্তু উৎসের সাথে কথা হয়েছিল। তুই বিয়ে করেছিস জেনে খুব খুশি হয়েছিলাম। জামাই বাবার সাথে পরিচয় হওয়ার পর বেশ কয়েকদিন তোর খোঁজ খবর নিয়েছি। তোকে খুব দেখতে ইচ্ছে করছিল, সেটা তাকে বলার পর তো শ্বশুর বাড়িতে যেতে বলেছিল উৎস। আমার পক্ষে তো সেটা সম্ভব না। আমিও বাচ্চা মেয়ের মতো উৎসের কাছে আবদার করি তোকে যেন আমার কাছে নিয়ে আসে। উৎস রাজি হয়নি প্রথমে। তুই তাকে বলেছিস তোর বাবা তোর ক্ষতি করতে চায় এমন কিছু। সে কখনো চায়নি এ বাড়িতে তোকে নিয়ে আসতে। তোর বাবা যখন চট্টগ্রাম গেল তখন আমি বেশ কয়েকদিন উৎসকে বলি তোকে আমার কাছে দুদিন অন্তত রাখার জন্য। বাড়িতে আমি একাই থাকতাম। উৎস এক প্রকার মনের বিরুদ্ধে গিয়ে তোকে এ বাড়িতে আনতে রাজি হয়েছিল। তুই আগে থেকে জানলে আসতে চাইতি না, তাই আগে থেকেই কথাবার্তার ব্যাপারটা গোপন রাখা হয়। তোকে রাখতে এসেও বেচারার মন খারাপ দেখেছিলাম আমি। তোকে রেখে যেতে চাইনি। তুই ছেলেটাকে কষ্ট দিস না মা। এই বিপদে আসার ছিল তাই এসেছিল। আমাকে যা শাস্তি দেওয়ার দে, কিন্তু বিশ্বাস কর ছেলেটাকে এক ফোঁটাও দোষ নেই। উৎস একমাত্র এক মায়ের আবদার রাখতেই তোকে রেখে গিয়েছিল। ও বলেও ছিল পরের দিন সকালে তোকে নিয়ে যাবে। এই একটা রাত যেন আমি তাকে দেখে রাখি। তোকে ভালোবাসে ছেলেটা। তোর বিপদ জানার সাথে সাথে ছুটে এসেছে তোকে বাঁচাতে। ছেলেটা বড্ড ভালোবাসে তোকে। নূরজাহান বেগমের সব কথা শুনে নিতুর চোখ দিয়ে হয়তো 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সাথে সাথে অন্য হাতে সেটা মুছে নিল। নূরজাহান বেগম বললেন, ছেলেটা বাইরে বসে আছে, তোর সাথে কথা বলতে চাইছে, কিন্তু অপরাধ বোধের জন্য আসতে পারছে না। একবার কথা বল তার সাথে। নিতু পুনরায় মুখ ঘুরিয়ে নিল। শক্ত গলায় বলল, আমি ওনার কোনো কথা শুনতে চাই না, ওনাকে চলে যেতে বলো। একটা বার কথা বল শুধু। বড্ড খারাপ অবস্থা ছেলেটার। সারাদিন হয়তো কিছু খায়নি। চোখ মুখের অবস্থা দেখলে মায়া লাগছে। কি অবস্থা হয়েছে সারাদিন। নিতু কিছু বলছে না। এই লোকটার সাথে সে কোনো কথা বলতে চায় না, দেখতেও চায় না। সামনে এলেই তো সবকিছু আবার এলোমেলো হয়ে যাবে। তার হঠকারিতা ভুলের জন্য আজ এই অবস্থা। সব আগে থেকে বললে অন্তত এই মুহূর্তে তাকে হসপিটালে বেডে শুয়ে থাকতে হতো না। সবকিছু অন্যরকম হতো। এসবের জন্য মাফ করে দিলেও কি হবে? সম্পর্ক তো আর ঠিক হবে না। যে মানুষ বলেই দিয়েছিল কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে না, তার পিছু ছুটে আর কি বা করবে সে? নূরজাহান বেগম উৎসকে ভেতরে ডেকে নিয়ে দুজনের কথা বলার সুযোগ করে দিয়ে বাহিরে চলে গেলেন। উৎস অপরাধীর মতো মাথা নিচু করে ধীর পায়ে নিতুর বেডের পাশে চেয়ারটায় এসে বসলো। কিছুক্ষণ দুজনে থেকে কোনো কথা না বলল না, হয়তো বলতেই পারলো না। কিছু সময় এভাবেই কেটে গেল। উৎস নীরবতা ভেঙে বলে উঠল, এখন ঠিক আছো? আগের চেয়ে ভালো লাগছে একটু? নিতু অন্যদিকে মুখ থেকে শুয়েছিল। উৎস কথা শুনে তার দিকে না তাকিয়েই সেদিকেই হয়ে জবাব দিল, যেহেতু মরে যায়নি, সেহেতু ভালোই আছি। নিতুর কথার পৃষ্ঠে কোনো কথা খুঁজে পাচ্ছে না উৎস। কেমন কথাগুলো গুটিয়ে নিচ্ছে নিজেদের। কি বলবে বুঝে উঠতে না পেরে অবিন্যস্তভাবে বলল, আম্মা বলেছে কালকেই তোমাকে নিয়ে বাড়ি ফিরতে। যে মানুষ আমাকে দূরে সরিয়ে দিয়েছে তার সাথে ফেরার কোনো প্রশ্নই ওঠে না। আমাকে মাফ করা যায় না নিতু? এটাই প্রথম আর এটাই শেষবার, প্লিজ। নিতুর বুকটা কেঁপে উঠল। লোকটার কণ্ঠে এত অসহায় বোধ কেন?
মুহূর্তের মধ্যে লোকটাকে দেখার বাসনা জাগলো মনের বিরুদ্ধে যেতে পারল না সে। ফিরে তাকালো উৎসের দিকে। উৎস তার দিকেই তাকিয়ে আছে। নিতু ফিরতেই সে বলে উঠল, তোমার জন্য আমার এমন কেন লাগছে বলো তো? কেমন লাগছে? যেন অনুভূতিহীন প্রশ্ন নিতুর। আমি তো তোমাকে ভালোবাসি না, তবুও মনে হচ্ছে আজ বড় কিছু হারাতে চলেছিলাম। কিচ্ছু ভালো লাগছিল না আমার, বড্ড অসহায় লাগছিল নিজেকে। এমন অসহায় তো আমার ডিভোর্সের পরও লাগেনি। এই অনুভূতির নাম কি নিতু? নিতু দীর্ঘশ্বাস ফেলল। উৎসের দিকে তাকিয়ে থেকেই বলল, আমার প্রতি তো আপনার মানবিক বোধ ছিল, হয়তো সেটাই। মানবিক বোধের চেয়ে বেশি কিছু অনুভব হওয়া যে অসম্ভব। উৎস কিছুক্ষণ চুপ রইল, তারপর প্রশ্ন ছুড়ল। তুমি এমন একটা কাজ কেন করেছিলে? যদি তোমার কিছু হয়ে যেত? নিতু বোধ হয় হাসল, অন্যদিকে তাকিয়ে বলল, যদি নারী হতেন তাহলে বুঝতেন পুরুষের ওই নোংরা স্পর্শ একটা নারীর শরীর আর মনে ঠিক কিভাবে পচন ধরিয়ে দেয়, মৃত বানিয়ে দেয়। যখনই মনে পড়ে সেসব স্পর্শের কথা, তখন ভয়ে পুরো শরীর কেঁপে ওঠে, কান্না পায়। নিতু থামল, তার চোখ দুটো টলমল করছে। কান্না ভারী গলায় ফের বলল, যদি নারী হতেন তবে বুঝতেন পুরুষের নোংরা লোলুপ দৃষ্টিতে ঠিক কী পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকে, কিভাবে গলা টিপে অক্সিজেনের অভাব ঘটিয়ে মেরে ফেলে। নিতুর কথায় মাথা নুইয়ে এলো উৎসে। সে মৃদু গলায় বলল, তুমি বুঝেছিলে তোমাকে অমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে? ওই লোকের চোখ দেখলেই মস্তিষ্ক পড়ে ফেলতে পারি আমি। পালানোর চেষ্টা করনি কেন? আমি রুমের মধ্যে, বাইরেই দরজার সামনে ৩-৪ জন পুরুষ। পালানো সহজ, সবকিছু এত সহজ নয়। আমাকে একটাবার ফোন করতে। কাকে? আপনাকে? যে আমাকে ছেড়ে গিয়েছিল। মরে যেতাম তবু আপনাকে কখনো ডাকতাম না। উৎস মাথা নিচু করে ফেলল, মৃদু গলায় বলল, আই এম সরি নিতু, আর কখনো এমন হবে না। হওয়ার সুযোগই তো নেই। উৎসর কথায় পথ পাল্টে শুধালো, স্লিপিং পিল এতগুলো কোথায় পেলে? গাড়িতে বলেছিলে বিষ খেয়েছো। আমার কি অবস্থা হয়েছিল জানো? স্লিপিং পিলের সাথে আর কি খেয়েছিলে? কেমন গন্ধ পাচ্ছিলাম। আপনার বাড়িতে থাকাকালীনই কিনেছিলাম। সোজা সাপটা জবাব নিতোর। অবাক হলো উৎস, জানতে চাইল, কেন? আপনি যখন আমাকে ছাড়ার কথা বলেছিলেন তখনই হঠাৎ মনে হয়েছিল আমার আর বেঁচে থাকার কোনো মানেই হয় না। এক ফাঁকে বাড়ি থেকে বেরিয়ে কিনেছিলাম, কিন্তু কেন জানি না শেষ অবধি একটা আশার আলো খুঁজে চলেছিলাম, তাই খাওয়া হয়নি। যখনই বাড়িতে আমার রুমের দরজা হঠাৎ করেই অমানুষগুলোকে দেখলাম, তখন মনে হলো ওই পিলগুলো কাজে লাগানোর সময় এসেছে। আমি জানতাম তার হাতে যাওয়া মানেই সম্মান হারানো। বিছানায় রাখা পার্স ব্যাগটা নিয়ে ওয়াশরুমে ছুটে যাই, ভেতরে আটকে কয়েকটা স্লিপিং পিল খেয়ে ফেলি। দরজার সিটকানির অংশ ভেঙে দরজা খুলে জোর করে আমাকে বের করে হোটেলে নিয়ে যাওয়া হয়। গাড়িতে কয়েকজন মিলে হাত মুখ বেঁধে রেখেছিল। হোটেলের রুমে গিয়ে বাঁধন খুলে দরজা আটকে রাখা হয়। একটা শিশিতে কি জানি ছিল, জানি না, ওটাও খেয়েছিলাম। ভেবেছিলাম আমাকে ছোঁয়ার আগে আমি মারা গেলে তো গেলামই, আর যদি তা না হয় তাহলে বিপরীতে থাকা মানুষের কোনো না কোনো ক্ষতি করে দিব। এটা ভেবেই ওই রুমে মরিচা পড়া একটা ছুরিও পেয়েছিলাম, ওটা কাছেই রেখেছিলাম, কিন্তু তার আগেই সব অন্যরকম হয়ে গেল। কাউকে কল করে সাহায্য না চেয়ে স্লিপিং পিল খেয়ে নিলে? জানি না, মাথা কাজ করেনি আমার। যা মাথায় এসেছে তাই করেছি। এত কম সময়ে কী বা হতো, সব তো আমার মায়ের বর শেষই করে দিয়েছিল। উৎসের জল শক্ত হলো, হাত মুষ্টিবদ্ধ হলো। পরক্ষণেই চোখ বন্ধ করে কয়েকবার শ্বাস নিয়ে পকেট থেকে নিতুর ফোন বের করে নিতুর দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার ফোন থানায় ছিল। ফোনটা যেহেতু কাছেই ছিল, তাহলে আমাকে কল না করলেও একবার পুলিশকে কল করতে পারতে। হোটেলের রুমে বসে কল করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু ভাগ্য সাথে ছিল না। নেটওয়ার্কের সমস্যায় কল যায়নি। কিন্তু ফোনটা নিয়ে পাওয়ার বাটন চাপতে স্ক্রিনে দেখতে পেল একটা ছোট্ট নোটিফিকেশন। মাকে পাঠানো মেসেজটা ডেলিভারি হয়নি। রুমে আসা লোকটা হয়তো জানতো ফোন কোনো কাজে আসবে না, তাই হয়তো ফোন বের করা দেখেও সেদিকে পাত্তা না দিয়ে শরীর ঘেঁষে বসেছিল। নিতু মৃদু হাসলো, বিড়বিড় করে বলল, ফোনও চায় না। আমি আমার অনুভূতি আবেগ কাউকে দেখাই, বেশ তাই হোক। উৎস উঠে দাঁড়ালো,
নিতুর দিকে তাকিয়ে মলিন মুখে শোধালো, নিতু, আমরা কালকে একসাথে বাড়ি ফিরছি, তাই না? একটা সুযোগ চাই শুধু। আগের মতো চুল পরিমাণ থাকবো না, কথা দিচ্ছি। নিতু জবাব দিল না, মৃদু হেসে শুধু চোখ দুটো বন্ধ করে নিল। এই হাসির অর্থ বুঝতে ব্যর্থ হলো উৎস। হাসপাতাল থেকে বেরিয়ে এসে নিতু সারা রাত নিজেকে নিয়ে হিসেব কষেছে সে। হিসেবের ফলাফল হিসেবে মস্তিষ্ক তার মনকে জানিয়েছে এভাবে আর না। তার মতো স্ট্রং পার্সোনালিটির মেয়ে আর ভালোবাসা নামক মরীচিকার পেছনে ছুটবে না। জীবনকে সে প্রথমেই যেভাবে দেখতে চেয়েছিল সেভাবেই দেখবে বলে সিদ্ধান্ত নিয়েছে সে। আর কোনো পিছুটান নয়। নিজেকে সে ঠিক আগের মতো স্ট্রং করে অ্যাক্টিভ দেখতে চায়। নিজেকে আর হেরে যেতে দেখতে রাজি নয় নিতু। 2 মাস তো কম সময় ছিল না সবকিছু নতুন করে শুরু করার জন্য। সে একা একা সবটা চেষ্টা করেছিল, বিনিময়ে শুধু উৎসের ভালোবাসা চেয়েছিল সে। একজন খাঁটি মনের মানুষ যেন পুরনো ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। একটা মানুষ ঠিক কতটুকু থাকে, কিভাবে তাকে পেতে মরিয়া হয়ে ওঠে কেউ। নিতেও সেটাই করেছিল, চেয়েছিল অতীতে যেটা হয়নি বর্তমানে সেটা হোক। ভালোবাসার মানুষটার সাথে সংসার করতে দুনিয়ায় ভুলে গিয়েছিল সে। দুনিয়া চষে বেড়ানো মেয়ে শুধুমাত্র একজন পুরুষের জন্য একটা বাড়িতে নিজেকে সীমাবদ্ধ রেখেছিল। কিন্তু শুধুমাত্র নিজের ফোনটা নিয়ে সবার নজর এড়িয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে। চারিদিকে মাত্রই অন্ধকার কেটে আলো ফুটেছে। একা পথে হাঁটছে সে। গন্তব্য বান্ধবীর সেই ফ্ল্যাট। গাড়ি পাওয়া গেলেও এখান থেকে একটা গাড়িতে উঠে সোজা বাসার সামনে গিয়ে নামবে সে। ভাড়া সেটা না হয় বান্ধবীই দেবে। এইটুকু সাহায্য পাওয়ার মতো মানুষ রেখেছে সে নিজের কাছে। বান্ধবী বন্যার ফোনে কল করলো নিতু। কল কেটে যাবে সেই মুহূর্তে রিসিভ হলো। ঘুম ঘুম কণ্ঠে কথা ভেসে এলো, নিতু, এত ভোরবেলায় কল করেছিস কেন? ঠিক আছিস? নিতু দাঁড়িয়ে গেল, আকাশের দিকে তাকিয়ে বলল, ভালো আছি। বাসায় আসছি গাড়ি পেলেই। ভাড়াটা রেডি রাখিস, আমার কাছে টাকা নেই। শোন, একটু কিছু রান্না করতে পারবি? প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। ওপাশের ব্যক্তিটি হয়তো এবার উঠে বসলো, শুধালো, সব ঠিক আছে তো নিতু? এভাবে কেন কথা বলছিস? এসে সব বলবো তোকে। আচ্ছা, সাবধানে আয়। আমি কিছু একটা করছি, তুই চলে আয়। কল কাটলো নিতু। একটা প্রলম্বিত শ্বাস ফেলে আবারও চলল নিজের পথে। উৎস সারা রাত প্রায় জেগেই ছিল। কখন কেবিনের বাইরে চেয়ারে বসে, আবার কখনো দরজার উপরে অংশে ছোট্ট ক্লাস দিয়ে নিতুকে দেখে সময় কেটেছে। নিতুর মা নূরজাহান বেগম নিতুর সাথেই আছেন ভেতরে। একটা দিন এবং প্রায় একটা সম্পূর্ণ রাত ক্লান্তিতে কাটলো উৎসের। এত ক্লান্তি চোখ দুটো আর নিতে পারছিল না। ভেতর ভোর 4টার দিকে কেবলই উৎসর চোখ লেগে এসেছিল। তখনই নূরজাহান বেগম এক প্রকার চিৎকার করতে করতে বাহিরে আসলেন। উৎস চোখ মেলে তাকাতেই তিনি বলে উঠলেন, নিতু ভেতরে নেই বাবা, আমি ওয়াশরুমে দেখেছি, কোথাও নেই ও। উৎস দ্রুত চেয়ার ছেড়ে উঠে এদিক ওদিক কেবিনের সবটা খুঁজে দেখলো। বেডে নিতুর ফোনটাও নেই। নিতুর ফোন কল করতেই টের পেল নিতুর ফোন বন্ধ। নূরজাহান বেগম উৎসের মুখের দিকে তাকিয়ে হয়তো কিছু একটা আন্দাজ করতে পারলেন, বলে উঠলেন, নিতু পালালো, কিন্তু কেন? নিতু বিদেশ থেকে দেশে ফিরে বান্ধবীর সাথে যে বাসায় থাকতো সেখানে ফিরতে ফিরতে সকাল 7টা বেজে গেল। ভোরবেলা বের হলেও গাড়ি ঠিক সময়েই পায়নি সে। গাড়ি পেতে অনেকটা সময় লেগেছিল। গাড়ি এসে যখন বাসার সামনে রাস্তায় থামলো, তখন নিতু গাড়ি থেকে নামতেই দেখলো বন্যার বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে। নিতুকে দেখতে পেয়ে দ্রুত এগিয়ে এলো সে। কাছাকাছি এসে নিতুর দিকে ভালোভাবে চাইতেই দেখলো নিতুকে বড্ড বিধ্বস্ত দেখাচ্ছে। মুখটা শুকনো দেখাচ্ছে, চোখের নিচে কালি পড়ে গেছে। বন্যা ভাড়া মিটিয়ে দিতেই গাড়ি চালক গাড়ি নিয়ে চলে গেল। বন্যা নিতুকে নিজের দিকে সোজা দাঁড় করিয়ে শুধালো, কি হলো নিতু? তোকে এমন দেখাচ্ছে কেন? নিতু বিরস মুখে বলল,